দু দশকেরও বেশি সময় ধরে গোপনে বসবাস করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তি। তবে শেষমেশ পর্দাফাঁস। স্বাধীনতা দিবসের ঠিক 3 দিন আগে বুধবার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হাবড়া থেকে পাকিস্তানি জঙ্গি সন্দেহে রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আর সেই সূত্র ধরেই রানাকে সাহায্য করার অপরাধে তফসিয়া থেকে গ্রেপ্তার করা হয় তার সঙ্গী মোহাম্মদ ইজাজকেও। এই গ্রেপ্তারির পর এবার প্রাথমিক তদন্তেই তদন্তকারীদের হাতে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত পাক চরের কাছে মিলল ফোর্ট উইলিয়ামের ছবি ম্যাপ। ধৃত রানা রউফের কাছ থেকে উদ্ধার সেনার পূর্বাঞ্চলীয় সদর দপ্তর ফোর্ট উইলিয়ামের ছবি ও গুরুত্বপূর্ণ ম্যাপ। ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ছবি জোগাড় করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর কাছে পাচার করা হয়েছিল। পাকিস্তানি জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের বিরুদ্ধে সামনে আসছে মারাত্মক অভিযোগ। এসটিএফ সূত্রে খবর, বিএসএফ এর মুভমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর গতিবিধি, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক এগুলোতেও নজর রাখছিল সন্দেহভাজন ওই জঙ্গি। বারাসাত আদালতের সরকারি আইনজীবী প্রসেনজিৎ রানা জানান, 15 আগস্ট একটা নাশকতা করার বড় রকমের পরিকল্পনা ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। বললাম যে ফোর্ট উইলিয়ামের একটা ম্যাপ, আমাদের আর্মি, বিএসএফ এর গতিবিধি, এই সম্পর্কে তথ্য, ইন্ডিয়ান রেলওয়ের কিছু পার্টিকুলার একটা নোটবুক, যাতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের ফোন নাম্বার, সেই নোটবুকটা এদের কাছ থেকে পাওয়া গেছে। ইলেকট্রনিক্স কিছু রেকর্ড পাওয়া গেছে। এই ফোর্ট উইলিয়ামের ম্যাপ, তারপরে আর্মি বা বিএসএফের যে গতিবিধি হতে পারে যে 15 আগস্ট সামনে ইন্ডিয়ার মধ্যে ব্যাপকভাবে একটা নাশকতামূলক কাজকর্ম এরা পরিচালনা করতে চাইছে, সেই কারণে আগের থেকে যে প্রিপারেশনটা নেওয়া, এই প্রিপারেশন নেওয়ার পরিপ্রেক্ষিতে এসটিএফও কিন্তু বসে নেই, তারাও কিন্তু। তবে কি নাশকতা বা অন্য কোনো চক্রান্তের পরিকল্পনা ছিল, উঠছে প্রশ্ন। সূত্রের খবর, সন্দেহভাজন জঙ্গির মোবাইল ফোন থেকে মিলেছে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার একাধিক মোবাইল নম্বর। সেই সব নম্বর থেকে চ্যাটও করা হয়েছিল। ধরা পড়ার আগে সেই চ্যাট ও নম্বর ডিলিট করে দেওয়া হয়। পাকিস্তানি যে ডকুমেন্ট আছে তার কিছু কিছু ডকুমেন্ট এরা ডিলিট করে দিয়েছে। মোবাইল ডেটা, কিছু কমিউনিকেশন, বিভিন্ন চ্যাট, এগুলো কিছু পাওয়া গিয়েছে। সূত্রের খবর, পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রউফের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসপোর্ট, এছাড়াও একটি ভোটার কার্ড। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের মূল বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদ জেলার হাফিজাবাদ গ্রামে। 2012 সালে নেপালের কাঠমান্ডু ও রক্সোল সীমান্ত হয়ে তারা এ রাজ্যে প্রবেশ করে এবং কলকাতার তপসিয়াতে থাকতে শুরু করে। সেখানে ইজাজের সহায়তায় রানা ওয়াহাব আলম নাম নিয়ে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে ফেলে। পরে অবশ্য এসআইআর প্রক্রিয়ায় তার নাম বাদ যায়। রানার নোটবুক ঘেটে উদ্ধার আরও 6 পাক সঙ্গীর নাম। ধৃত আইএসআই এজেন্ট রানা রউফ খালিদের ডায়েরি ও নোটবুক ঘেটে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল এসটিএফ এর গোয়েন্দারা। সঙ্গীদের পরিচয় গোপন রাখতে মোবাইল ভেঙে গুড়িয়ে দিয়েছিল সে, তবুও শেষ রক্ষা হয়নি। রানার নোটবুক থেকে উঠে এসেছে আরও অন্তত 6 জন আন্তর্জাতিক পাক এজেন্টের নাম। এর মধ্যে 5 জন নেপালের এবং 1 জন বাংলাদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কলকাতার পূর্ব দিকের আরও 2 বাসিন্দা এই চরবৃত্তিতে রানাকে সাহায্য করত। কলকাতা এবং সংলগ্ন বিভিন্ন সেনা ছাউনি, সীমান্ত এলাকার বিএসএফ ক্যাম্প, গুরুত্বপূর্ণ রেল স্টেশন, রেলপথ ও মানচিত্রের মতো সংবেদনশীল ছবি ও ভিডিও অ্যাপের মাধ্যমে নেপালে থাকা 5 চরের কাছে পাঠাতো রানা। প্রমাণ লোপাটের জন্য এই নেপালেই নিজের ব্যবহৃত মোবাইলটি ভেঙে ফেলেছিল রানা। তবে সঙ্গে থাকা 2টি সিম কার্ড সে নষ্ট করতে পারেনি, যা এখন গোয়েন্দাদের হাতে। নোটবুক উদ্ধার হতেই ফাঁস হয় নেপালের 5 এজেন্ট কাসিফ, হানিফ চৌধুরী, সোহাইল, জেডি ও হারুন সফদারের নাম। এছাড়াও বাংলাদেশে থাকা আরও এক আইএসআই এজেন্ট পাভেলের নামও পাওয়া গিয়েছে। তদন্তে জানা গিয়েছে কাঠমান্ডুতে গোপন বৈঠকের পর বনগা হয়ে বাংলাদেশে পাড়ি দেওয়ার ছক ছিল রানার। সেখানে যশোর পাভেল তার জন্য একটি নতুন মোবাইল নিয়ে অপেক্ষা করছিল। বাংলাদেশে গিয়ে ওই মোবাইলে পুরনো সিম ভরে পুনরায় নেপাল ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা ছিল তার। আটক করার সময় নিজেকে বাঁচাতে তফসিয়ার বাসিন্দা ওয়াহাব আলম পরিচয়, আধার ও ভোটার কার্ড দেখায় রানা। কিন্তু এনআরসি ও পরিচয়পত্র সংক্রান্ত প্রশ্নের জবাবে চরম অসঙ্গতি দেখা দেওয়ায় ঘাবড়ে যায় সে। টানা জেরার মুখে অবশেষে নিজেকে পাকিস্তানি নাগরিক বলে স্বীকার করে নেয় ওই চর। রানার কাছ থেকে মাত্র 350 টাকা উদ্ধার হয়েছে। আন্তর্জাতিক স্তরে ছড়ানো এই চর চক্রের তথ্য ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের মাধ্যমে নেপাল ও বাংলাদেশ সরকারকেও জানানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার। বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে, পশ্চিমবঙ্গকে সেফ করিডর হিসেবে ব্যবহার করত। দেখুন, এগুলো কন্টিনিউয়াস হতো, এটা সেফ প্যাসেজ ছিল বাংলাদেশ থেকে যাতায়াত করার।
বাংলাদেশ তো জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে। তারা পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করত। আগে বাইরের রাজ্যের পুলিশ এসে এগুলো এনআইএ নিত, এসটিএফ কাশ্মীর নিত, এসটিএফ আসাম নিত। পশ্চিমবঙ্গের পুলিশকে করতে দেওয়া হতো না, এরা কম্পিটেন্ট পুলিশ। এখন পশ্চিমবঙ্গ পুলিশকে করতে দেওয়া হচ্ছে, তাই আপনাদের সামনে এগুলো আসছে এবং এই ক্র্যাকডাউনের কাজ চলবে, কন্টিনিউ চালানো হবে এবং কঠিন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে তাদের বড় কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখতে সেনা গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করছে এসটিএফ। অতীতে পাকযোগের অভিযোগে ধৃত হামিম মণ্ডল, অর্পিতা সরকার, আদিত্য সিং এর সঙ্গেও এদের সরাসরি যোগাযোগ মিলেছে। 14 বছর ধরে কার আশ্রয়ে থেকে কিভাবে তারা ভুয়ো নথি বানালো এবং সেনার গোপন তথ্য বাইরে পাঠালো তা বের করতে তদন্তকারীরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। মঙ্গলবার রাতে হাবড়ার চোংদা মোড় থেকে ধরা পড়ে সন্দেহভাজন এই পাকিস্তানি জঙ্গি রানা রৌফ। সূত্রের খবর, হাবড়া থেকে পেট্রাপোল বেনাপোল হয়ে বাংলাদেশ ঢুকে সেখান থেকে সোজা নেপালের কাঠমান্ডু যাওয়ার ছক ছিল পাক জঙ্গি সন্দেহে ধৃত রানা রৌফের। তবে তার আগেই পর্দাফাঁস। ধৃত রানাকে 14 দিনের জন্য এসটিএফ এর হেফাজতে পাঠিয়েছে বারাসত আদালত। গোটা চক্রের মূল পর্যন্ত পৌঁছতে মরিয়া তদন্তকারীরা। দীপ সেন, সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।